হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এমসিকিউজ কোশ্চেন সমাধান সিরিজের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের বোর্ড পরীক্ষার বিগত সালের বোর্ড পরীক্ষায় যে সকল কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো থেকে কিছু বাছাইকৃত কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করতে চলেছি এবং আমরা পরবর্তীতে ক্রমান্বয়ে আরও অন্যান্য যে কোশ্চেনগুলো আছে সেগুলো বিভিন্ন এনসিটিভি কর্তৃক যে সকল গুরুত্বপূর্ণ বইয়ের স্যারদের ম্যাথে আছে, ঠিক আছে, বোর্ড কোশ্চেন বাদেও বিভিন্ন ভার্সিটির ম্যাথ, সেগুলো আমরা ক্রমান্বয়ে আসবো। প্রথমে আমরা বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো আগে সলভ করব, তারপরে আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে অন্যান্যগুলো নিয়েও এমসিকিউ আলোচনা করব। সো শুরু করা যাক। আজকে প্রথমে আমরা ভেক্টর অধ্যায় দিয়ে শুরু করি। সো ভেক্টর অধ্যায়ে আমাদের যে বিগত সালের কোশ্চেন আমরা এখানে 23 সাল পর্যন্ত কোশ্চেন আমাদের মেইনলি অ্যাড করা আছে। ওকে, তাহলে আমরা একে একে শুরু করি। আমরা চেষ্টা করব যথেষ্ট আমরা বেসিক সহ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাছে বলার, যেন তোমরা এটা একবার করলে তোমাদের এই ধারণার মানে আরও অন্যান্য যত সকল প্রশ্ন এদের সাথে রিলেটেড আছে সেগুলোও করতে পারো এবং তোমাদের পুরোটা কমপ্লিট হয়ে যায়। ওকে, আচ্ছা শুরু করো। দেখো, 1 নম্বর প্রশ্ন আমাদের কি বলা আছে যে একটি ভেক্টর দিয়ে বলছে এক্স ওয়াই সমতলে মান কত। তাহলে কোনো একটা ভেক্টরের মান যদি আমরা বলি, মনে করো যে এফ একটা ভেক্টর, তাহলে এফ ভেক্টরের মান আসলে কি হয় যে রুট ওভার তার আই এর সহগের স্কোয়ার, জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। এটা হচ্ছে ভেক্টরের মূল হচ্ছে মান। তাহলে যে কোনো ভেক্টর যদি আমাদের আই জে কে ত্রিমাত্রিক আমাদের স্থানাঙ্ক পদ্ধতিতে এইভাবে থাকে, তাহলে তার মান বের করতে হলে রুট ওভার তার প্রত্যেকটা যে অক্ষের যে উপাংশ আছে তার বর্গের যোগফলের সমষ্টি। কিন্তু যদি আমাদের সবগুলো মান না চাই, যে কোনো একটা নির্দিষ্ট তলের কথা উল্লেখ থাকে, যেমন এখানে বলেছে জেড এক্স তল, সো যেই দুটি তল থাকবে আমরা শুধুমাত্র সেই দুটি তলের আমরা উপাংশ নেব, বাকিটা নেওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে আমাদের জেড আর এক্স বলছে বলে আমরা শুধু এখানে কি নিব, জেড নিব। তাহলে জেড মানে কোনটা, এই যে কে এর সহগ, আর এক্স মানে আই এর সহগ, তার মানে 2 আর 4, এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে যদি আমরা বলি যে এখানে তাহলে আমাদের কত আসছে রুট ওভার 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে কত, তাহলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আমরা জানি মাইনাস সাইন তো ইউজ করা হবে না, উপাংশের মান মাইনাস, ওখানে আমাদের মানের দিক দিয়ে মাইনাসের কোনো দরকার নেই। তাহলে 16 আর 4 20, তাহলে রুট 20। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কিন্তু রুট 20। তাহলে একদমই সহজ প্রশ্ন এবং এ ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষার জন্য আসলে ইম্পর্টেন্ট। তারপর 2 নম্বর ভেক্টর দেখো, কোনটি সঠিক ভেক্টর নয়। তাহলে সঠিক ভেক্টর নয়, তাহলে সঠিক ভেক্টর নয় সম্পর্কে জানতে হলে আমাদের সঠিক ভেক্টর কাকে বলে সেটা আগে জানতে হবে। সঠিক ভেক্টর মানে কি, যে সমস্ত ভেক্টরের মানগুলো আমাদের অশূন্য মান, মানে শূন্য হয় না, শূন্য বাদে যত ভেক্টর আছে, তার মানে এক কথায় নাল ভেক্টর বাদে এই মহাবিশ্বে যতগুলো ভেক্টর আছে সবগুলোকে আমরা বলতে পারি তারা সঠিক ভেক্টর। তাহলে আমাদের এখানে যদি নাল ভেক্টর শুধুমাত্র সঠিক ভেক্টর হয় না, বাকি সব ভেক্টরই সঠিক ভেক্টর হয়। সো আমাদের অ্যান্সার হবে কি, নাল ভেক্টর। নিচের কোনটি ভেক্টর রাশি। সো ভেক্টর রাশি এটা তো আমরা উদাহরণের মধ্যেই বুঝতে পারছি যে ক্ষেত্রফল স্কেলার, আয়তন কি, আয়তন মেইনলি স্কেলার রাশি, সময় স্কেলার রাশি। সো টর্ক, কৌণিক বল বা টর্ক আমাদের কি হবে, এটা হবে আমাদের ভেক্টর রাশি। নিচের কোনটি দিক নির্দিষ্ট নয়। আচ্ছা, দিক নির্দিষ্ট নয়, আমরা কি জানি যে ভেক্টর হলেই তার অবশ্যই একটা নির্দিষ্ট দিক থাকে, কিন্তু যদি নাল ভেক্টর হয়, নাল ভেক্টরের ক্ষেত্রে কী ছিল, স্টার্টিং পয়েন্ট আর শেষ পয়েন্ট যেহেতু একই থাকে, তাই নাল ভেক্টরের দিক শুধুমাত্র সুনির্দিষ্ট হয় না, অন্য সকল ভেক্টরের দিক কিন্তু সুনির্দিষ্ট হয়। তো নাল ভেক্টরের মান, নাল ভেক্টরকে আমরা সঠিক ভেক্টর বলি না, কারণ এর মান শূন্য, আবার এর দিকও সুনির্দিষ্ট নয়। তাহলে নাল ভেক্টর আছে না, হ্যাঁ, তাহলে শূন্য ভেক্টর। নাল ভেক্টরের অপর নাম কি, শূন্য ভেক্টর। সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের কত গুণ হবে। আচ্ছা, তারপরে দুইটা বল যদি সমান হয় তার লব্ধির মান, তাহলে তারপরে কীভাবে আছে, তার দেখো সমকোণে অবস্থান করতেছে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সমকোণে থাকলে তো আমরা এমনিতেই লব্ধি সূত্র কি জানি যে দুইটা ভেক্টর যদি সমকোণে থাকে তার লব্ধি হয় কত, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো এখন বলছে সমমান, তাহলে সমমান মানে কি, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তারপরে এটা কত হচ্ছে রুট 2 ইন্টু পি, তারপরে লব্ধির মান ভেক্টরের মানের কত গুণ হবে, রুট 2 গুণ হবে। তাহলে অবশ্যই সমকোণে থাকলে, দুটা যদি সমান মানের ভেক্টর হয় তারা সমকোণে থাকলে তাদের লব্ধি ভেক্টরের মানের কত গুণ হবে, রুট 2 গুণ হবে। কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো স্থানান্তর করতে না দেওয়া হয়। আচ্ছা, পাদবিন্দু স্থানান্তর করতে দেওয়া না হয়, তার মানে এক কথায় পাদবিন্দু ফিক্সড। তাহলে যে সকল ভেক্টরের পাদবিন্দু একটি নির্দিষ্ট পয়েন্টে স্থির থাকে, ফিক্সড থাকে, তাদেরকে কি বলা হয়, ভেক্টরের সংজ্ঞা থেকে আমরা জানি তাদেরকে বলা হয় হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর। তাহলে এটা কি হবে, সীমাবদ্ধ ভেক্টর। আর যদি পাদবিন্দু ইচ্ছামতো পরিবর্তন হতো তখন সেটা হতো স্বাধীন ভেক্টর। ঠিক আছে, পাদবিন্দু স্থানমতো যদি আমাদের স্থানান্তর করতে পারে সেটা স্বাধীন ভেক্টর, না পারলে সীমাবদ্ধ ভেক্টর। একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমমান, দেখো এখানে কি বলতেছে, একই দিক আর দুটি অসমমান, তা দুটা ভেক্টর যদি একই দিকে কাজ করে আর তাদের মান যদি অসমান হয়, ঠিক আছে, এবং সমজাতীয়, তাহলে তাদেরকে আমরা পরস্পরের কি বলি, সদৃশ ভেক্টর।
একই দিকে কাজ করলে অসমান মান সদিশ, আর একই দিকে যদি সমান মান হয় তখন তাকে বলে সমান ভেক্টর। তাহলে একই দিক সমান হলে সমান ভেক্টর হতো, আর একই দিক অসমান তাই হবে সদিশ। আর যদি অসমান আর বিপরীত দিকে হতো তখন হতো বিসদৃশ। তাহলে ভেক্টরের সংজ্ঞাগুলো দিয়ে কিন্তু এমসিকিউ অনেক আসে। তাহলে আমাদের সংজ্ঞাগুলো খুব ভালোভাবে, শুধু মুখস্থ না, বেসিক থেকে জিনিসটা কোনটা কী পার্থক্য ভালোভাবে পড়ে রাখবা। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, দুটি ভেক্টর দিয়ে বলছে তাদের লব্ধি আর নিচের কোনটি সঠিক। আচ্ছা, আর একটি একমাত্রিক ভেক্টর আর একটি দ্বিমাত্রিক ভেক্টর। তাহলে আর যেহেতু কি আর ভেক্টর যদি এ আর বি এর লব্ধি, আগে আমাদের কাজ কি করতে হবে, আগে লব্ধিটা বের করতে হবে। তাহলে এ আর বি, আর ভেক্টর যদি আমরা বের করি তাহলে কত আসে দেখো, যে এ আর বি যোগ করো। তাহলে যোগের সময় কি নর্মাল বীজগাণিতিক যোগ, যখন উপাংশে থাকবে দুইটা ভেক্টর, যখন আইজেকে উপাংশে এবার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় থাকবে তখন তাদের যোগ নর্মাল বীজগাণিতিক নিয়মই হবে। আইয়ের সাথে আই, জের সাথে জে, কে সাথে কে, নর্মাল যোগ। তাহলে যেহেতু লব্ধি বলছে যোগ, তাহলে 3i আর 3i মাইনাস 3i যোগ করলে কত হয়ে যাচ্ছে 0, তাহলে 0 হয়ে যাচ্ছে। আবার 4j এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কোনো উপাংশ থাকছে না, তাহলে এটাকে কি বলা হয় নাল ভেক্টর। তাহলে আরেকটি নাল ভেক্টর হবে, ঠিক আছে। তাহলে আরেকটি নাল ভেক্টর লব্ধি। তাহলে লব্ধি মানেই ভেক্টরদ্বয়ের যোগফল, যেখানে লব্ধি থাকবে সেটা নর্মালি আমরা তাদের যোগ করে দেব। ওকে, তাহলে আমরা আসি পরবর্তী প্রশ্নে 9 নম্বর, যে আর একটি ভেক্টরের মান বলা আছে দুটি পৃথক পৃথক ভেক্টরের যোগফলের সমান এবং যাদের মান হচ্ছে 0। তার মানে আর নিজে কি ভেক্টর, নাল ভেক্টর। তাহলে দুইটা ভেক্টরের যোগফল যদি নাল ভেক্টর হতে হয় তাহলে কোনটি সঠিক হবে? মূল ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী। অসমান যদি হয়, বিপরীতমুখী ঠিক আছে, কিন্তু অসমান হলে কি তাদের লব্ধি কোনো 0 হবে? কখনোই হবে না, সেটা না। মূল ভেক্টর যদি অসমান ও সমমুখী, অসমান তো হবেই না, সমমুখী হোক অসমমুখী হোক সেটা পরের কথা। অসমান হলে তো কখনোই 0 হতে পারে না। আচ্ছা, সমান, সমান হলে 0 হতে পারে। সমান আর সমমুখী হলে তো দুটো যোগ হয়ে যাবে, 0 হবে না। সমান আর বিপরীতমুখী হলে অবশ্যই 0 হবে। তাহলে দুইটা ভেক্টরের যোগফল নাল ভেক্টর তখনই হতে পারবে যদি তাদের মান সমান, ঠিক আছে, মান সমান হবে আর দিক হবে বিপরীতমুখী। মান সমান দিক বিপরীতমুখী হলে তখন সেটাকে আমরা, ওই দুটা ভেক্টরের যোগফল নাল ভেক্টর হবে। একটি বস্তু নির্দিষ্ট থেকে যে দূরত্ব অতিক্রম করে তাকে করে নির্দিষ্ট দিকের অবস্থান বা দূরত্বকে প্রকাশ করে কি সরণ ভেক্টর। নির্দিষ্ট দিকে যে দূরত্ব যায় সেটা সরণ ভেক্টর, আর নর্মাল দূরত্ব তো আমরা স্কেলার। সমজাতীয় অসমমানের এবং বিপরীতমুখী ভেক্টরকে কি বলে? এটা কি দেখো যে অসমমানের আর বিপরীতমুখী, আগেরটা ছিল কি অসমমানের আর সমমুখী, এটা বিপরীতমুখী, তাহলে এটা বিসদৃশ হবে। সমমুখী হলে সদৃশ আর বিপরীতমুখী হলে বিসদৃশ। পিও কিউ এর লব্ধির সর্বনিম্ন মান কোনটি? আচ্ছা, দুটি ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান, লব্ধি সর্বনিম্ন মান সবসময় কি হয়, ভেক্টরদ্বয়ের নর্মাল বীজগাণিতিক বিয়োগফলের সমান, এর চেয়ে কম কখনো হয় না। কারণ লব্ধি সর্বনিম্ন কখনো হয় যখন 180 ডিগ্রি কোণে থাকে। 180 ডিগ্রি কোণ থাকলে লব্ধি কত হয়, তাদের বীজগাণিতিক বিয়োগফলের সমান, এবং এটা সবচেয়ে ক্ষুদ্রতম লব্ধি। একটি ভেক্টরের আদিবিন্দু ও শেষ বিন্দু একই হলে কি বলা হয়? আদিবিন্দু আর শেষ বিন্দু যদি এক হয় তাহলে আমরা বারবার বলতেছি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। দেখো তাহলে একই নাল ভেক্টর দিয়ে কতগুলো প্রশ্ন আসছে। যার নাল ভেক্টর মানে কি, যার মান শূন্য, তাহলে এটাকে সঠিক ভেক্টর বলা হবে না। তাহলে সঠিক ভেক্টর নয় কোনটি, সেটা নাল ভেক্টর। কোনটা দিক সুনির্দিষ্ট না, তাহলে নাল ভেক্টরের দিক সুনির্দিষ্ট না, তাহলে সেটা নাল ভেক্টর, ঠিক আছে। তারপরে আবার কি পাদবিন্দু আর শেষ বিন্দু একই, সেটা নাল ভেক্টর, ঠিক আছে। সো ভেক্টরের সংজ্ঞাগুলো মধ্যে নাল ভেক্টর, একক ভেক্টর, এই সংজ্ঞাগুলো বিপ্রতীক ভেক্টর, এগুলো খুব ভালো করে পড়বা। এ ও বি যে তলে অবস্থিত আছে, পিও কিউ সেই তলের উপর লম্ব। আচ্ছা, পিও কিউ আমাদের এবি তলের সাথে লম্ব আছে, আমরা করে এবি তল যদি আমাদের ব্লাডটা হয় তাহলে এখান থেকে লম্ব বরাবর আমাদের পি কিউটা আছে, পিও কিউ। এ ক্রস বি এর দিক কোন দিকে হবে? তাহলে আমাদের বলছে কি এ ক্রস বি, তাহলে ক্রস গুণফলের দিক কীভাবে বের করতে হয়? ক্রস গুণফলের দিক বের করতে হয় ডান হাতে স্ক্রু নিয়মে। ডান হাতে স্ক্রু নিয়ম কি, এ আর বি যে তলে আছে এখানে আমরা একটা স্ক্রু রাখবো, স্ক্রু রেখে কোন দিকে ঘোরাতে হবে? প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর। তাহলে এখান থেকে এ আর থেকে বি এর দিকে ঘোরাতে হবে। তাহলে এ থেকে বি এর দিকে যদি আমরা ঘোরাই তাহলে এটা কোন দিকে হচ্ছে? এ থেকে বি এর দিক কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? দেখো এ থেকে বি কিন্তু ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে কোনো একটা স্ক্রুকে যদি আমরা এখানে রেখে ক্লকওয়াইজ ঘোরাই তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে? ক্লকওয়াইজ ঘোরালে স্ক্রু সবসময় নিচের দিকে যায়। তাহলে এখানে আমাদের কি করবে, পিওকে যদি লম্ব আছে নিচের দিকে, তাহলে ওপি তো উপরের দিকে বোঝাচ্ছে আর ও কিউ বোঝাচ্ছে নিচের দিকে। তাহলে যেহেতু স্ক্রুটা ক্লকওয়াইজগুলো নিচের দিকে যায় তাহলে এখানে অবশ্যই ও কিউ এর দিকে হবে। ও কিউ, হ্যাঁ ও কিউ এর দিকে হবে আমাদের হচ্ছে এ ক্রস বি এর দিক। আর যদি বি ক্রস এ বলতো তাহলে বি থেকে এর দিকে ঘোরালে অ্যান্টি ক্লক হতো, তখন কিন্তু ওপি এর দিকে হতো, ঠিক আছে। তাহলে ডান হাতে স্ক্রু নিয়ম, আমাদের দুটি ভেক্টরের ক্রস গুণের দিক বের করার জন্য অলওয়েজ আমাদের ডান হাতে স্ক্রু নিয়ম অ্যাপ্লাই করা লাগবে। ওকে, এরপরে আসো ত্রিভুজ সূত্র থেকে আমাদের একটা প্রশ্ন আসছে, নিচের কোন ত্রিভুজে জেড ভেক্টরটি এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের এখানে কি বলতে যাচ্ছে যে জেড সমান সমান এক্স মাইনাস ওয়াই, এইটা হবে। তাহলে জেড এর মান এক্স মাইনাস ওয়াই দ্বারা প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে যদি আমরা এখানে চাইলে এটাকে যদি এক পাশে নিয়ে আসি, ভেক্টরের ত্রিভুজ বিধি যদি আমরা একবারে করি তাহলে জেড প্লাস ওয়াই, তাই তো, তাহলে আমাদের এক্স আলাদা হবে। তাহলে আমাদের যেই ত্রিভুজে জেড আর ওয়াই এই দুইটা একই ক্রমে থাকবে
আর এক্স তার বিপরীত ক্রমে থাকবে, সেটা অ্যান্সার হবে। তাহলে দেখো জেড আর ওয়াই একই ক্রমে আছে, এক্স বিপরীত আছে কোনটাই এখানে, হ্যাঁ এই যে জেড আর এক্স একই ক্রমে আছে, দুজনাই এদিকে আছে আর এক্স আছে বিপরীত, তাহলে এটাই রাইট অ্যান্সার। এখানে আমাদের কি আছে দেখো, এখানে জেড আর এক্স আছে একই ক্রম, তাহলে এটা হতো জেড প্লাস এক্স সমান ওয়াই, যে দুইটা একই ক্রম তার যোগফল বিপরীতটা, তার বিপরীত ক্রমী, ঠিক আছে। এখানে কোন দুইটা কি আছে, জেড প্লাস এক্স হতো ওয়াই, তাহলে জেড প্লাস এক্স ওয়াই, এটাও কি হতো, এটাও জেড প্লাস এক্স ওয়াই, তার মানে তিনটা একই ক্রমে আছে, তিনটা যোগফল মিলে 0 হতো, এটা তিনটা যোগফল মিলে 0, তাহলে আমাদের এইটা হবে, যেহেতু আমাদের জেড আর ওয়াই এই দুইটা যোগফল এক্স, তাহলে জেড আর ওয়াই একই ক্রমে থাকবে আর এক্স থাকবে বিপরীত ক্রমে, তাহলে জেড আর ওয়াই একই ক্রমে, এক্স বিপরীত ক্রমে, তাহলে অ্যান্সার হবে এ নাম্বার। তাহলে ভেক্টরের এই ত্রিভুজ বিধি দিয়ে অনেক এমসিকিউ আসে, ত্রিভুজ বিধিটা খুব ভালোভাবে আমাদের অ্যাপ্লাই করতে পারতে হবে অবশ্যই। 16 নম্বর, ভেক্টর পি ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত অন্য একটি ভেক্টর কিউ এমনভাবে অবস্থান করে যেন পি ক্রস কিউ এর মান 0 হয়। আচ্ছা, পি ক্রস কিউ 0, তাহলে পি ক্রস কিউ এর মান আমরা কি জানি, নর্মালি পি ক্রস কিউ দুইটা ভেক্টরের ক্রস গুণফল কি হয়, তাদের মানের গুণফলের সমান আর মধ্যবর্তী কোণে সাইন থিটা, সাথে একক ভেক্টর থাকবে, যেহেতু আমরা ভেক্টর আকারে আছে, সাথে একটি একক ভেক্টর আমরা ইটা, তাহলে পি কিউ সাইন থিটা ইন্টু ইটা। এখন বলছে 0 হইতে হবে, তাহলে এটার মান কখন 0 হবে, তাহলে এদের মান ভেক্টরদের মান যদি 0 না হয়, তাহলে শুধুমাত্র এই যে থিটা সাইন থিটা যদি 0 ডিগ্রি হয় তবেই কি আমরা সাইন 0 এর মান 0 হবে, তাহলে দুইটার ক্রস গুণন তখনই 0 হয় যখন ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অর্থাৎ তারা সমান্তরালে, তারা যখন সমান্তরাল থাকে বা 180 ডিগ্রি হলে হয়, তাহলে সমান্তরালে একই দিকে বা বিপরীতমুখী, তাহলে এখানে দেখতে হবে সমান্তরাল। তাহলে পি কোন দিকে ছিল, পি ধনাত্মক এক্স অক্ষ, তাহলে পি এর মানটা কি পজিটিভ বাই, ধনাত্মক এক্স অক্ষ মানে কি পজিটিভ বাই, তাহলে আমাদের পজিটিভ বাই অথবা নেগেটিভ বাই হলেই তো মধ্যবর্তী কোণ 0 অথবা 180 হবে, তাহলে এখানে পজিটিভ বাই আর নেগেটিভ বাই হলে তবেই কি হবে 0 হবে, তাহলে আমাদের পজিটিভ বাই নাই, নেগেটিভ বাই, এই যে নেগেটিভ বাই আছে, জে এর সাথে হবে না, কারণ 90 ডিগ্রি সাইন 91 হয়ে যাবে, কেউ 90 ডিগ্রি আই জে প্লাস কে, এটা জে কে এর মধ্যবর্তী থাকবে, এদের মধ্যকোণ 0 হবে না, অন্য কোনো কোণ হবে। সো যদি ক্রস ভেক্টর দুটো ভেক্টরের ক্রস গুণফল যদি 0 হতে হয়, অবশ্যই ভেক্টরদ্বয়ের মান মধ্যবর্তী কোণ 0 হতে হবে অথবা 180 হইতে হবে, তবেই তার ক্রস গুণফল 0 হবে। ওকে, এদেরকে পরস্পর সমান্তরাল ভেক্টর বলা হয়। নাল ভেক্টরের মান তো 0, তো আমরা অসংখ্যবার বলে আসলাম। নিচের কোনটি দিক নির্দিষ্ট নয়, সেটাও আমরা বলে আসছি, শূন্য ভেক্টরের আগেও একবার বলে আসছি যে দিক নির্দিষ্ট নয় হয়, শূন্য আমাদের নাল ভেক্টরের দিক নির্দিষ্ট থাকে না। আই এত হলে বিপ্রতীপ ভেক্টর কোনটা আছে, দেখো বিপ্রতীপ, তাহলে বিপ্রতীপ ভেক্টর কি, যে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল থাকে বা একই দিকে ক্রিয়া করে, তাহলে সমান্তরাল ভেক্টরের মান যদি গুণবোধক বিপরীত, তাহলে বিপরীত দুই প্রকারের আছে, যোগের বিপরীত মাইনাস আর গুণের বিপরীত 1/, বা ইনভার্স, তাহলে আমাদের এখানে বিপ্রতীপ হতে হলে গুণবোধক বিপরীত হতে হবে, তাহলে এটার মান যদি 5, বাকিটা হতে হবে 1/5, তাহলে 1/5 এবং এটা আই অক্ষ আছে, তাহলে এটাও আমাদের কি থাকবে, অবশ্যই আই বা এক্স অক্ষের সমান্তরালেই থাকবে, তাহলে বি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1/5 আই আছে। ওকে, নিচের কোনটি স্কেলার রাশি, এটা আমাদের সংজ্ঞা, তাহলে অভিকর্ষীয় ভর, কৌণিক ভরবেগ, টর্ক, কাজ। আচ্ছা, স্কেলার রাশি অভিকর্ষীয় ভর, আচ্ছা এখানে মনে হয় নর্মাল, এখানে একটা দেখো তো ট্রিক্স আছে, যে নর্মাল ভর তো আমরা জানি কি স্কেলার রাশি, কিন্তু এখানে অভিকর্ষীয় ভর বলতে মেইনলি ওজনকে বোঝায়, এই জিনিসটা যারা জানো না বা নতুন যদি শুনে থাকে শব্দটা, তাহলে এটা মনে রাখো, অভিকর্ষীয় ভর বলতে আসলে ওজন, এটা নর্মাল ভর না, এমজি, অভিকর্ষীয় সাথে কি জি রিলেটেড, তাই অভিকর্ষীয় ভর বলতে এমজি বা ওজনকে বোঝায়, তাহলে সেটা কিন্তু ভেক্টর। তাহলে আমাদের জানি কি কাজ স্কেলার, কাজ মানে কি বল ইন্টু সরণের ডট গুণফল, আর কাজ এই জন্য কাজের তো কোনো দিক নাই, কাজ মানে শক্তি, সো কাজ স্কেলার রাশি। অসমমানের এবং বিপরীতমুখী সমজাতীয় দুটি ভেক্টর, তাহলে অসমমান মান সমান না, আর বিপরীতমুখী তাহলে কি হবে, অসম আর বিপরীতমুখী, এটাকে করে আসছে একবার, তাহলে আমরা বিসদৃশ ভেক্টর, মান যদি সমান না হয় আবার বিপরীতমুখী হয় তাহলে বিসদৃশ, আর মান যদি সমান আর বিপরীতমুখী হলে তাহলে কি হতো, বিপরীত ভেক্টর হতো। ঠিক আছে, কোনো ভেক্টর এবং তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, যে কোনো ভেক্টর মনে করো এ ভেক্টরের একক ভেক্টর, তাহলে এ যদি একক ভেক্টর মানে কি, ওই ভেক্টর ডিভাইডেড বাই তার মান, তাহলে এই যে একক ভেক্টরের দিক কোন দিকে হবে, যেহেতু একক ভেক্টর শুধুমাত্র কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা হয়, তাই ওই ভেক্টরের দিক মূল ভেক্টর যেদিকে ছিল ঠিক সেদিকেই থাকবে। এই ভেক্টর যদি এদিকে হয়, তাহলে একক ভেক্টরও এর উপরেই থাকবে, শুধুমাত্র মান কম বলে এটা তো 5 একক বা এটা 1 একক, তাহলে ওই রেখার উপরেই ওইখান থেকে 1 একক মান কাটে নিয়ে আসলে যেটা হয় সেটা হচ্ছে একক ভেক্টর। সো একক ভেক্টর আমাদের কখনো দিক চেঞ্জ করে না, যদি সমান্তরাল একক ভেক্টর বা নর্মাল একক ভেক্টর হয় সেটা একই দিকে থাকে, লম্বা একক ভেক্টর আলাদা জিনিস। ঠিক আছে, তাহলে আমাদের নর্মাল একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর যেখানে লেখা থাকবে তারা কি হবে, একই দিকে থাকবে, একই দিকে থাকা মানে কত ডিগ্রি কোণে, 0 ডিগ্রি কোণে অবস্থান করবে, তাহলে যে কোনো ভেক্টরের একক ভেক্টর আর তার মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি।
নিচের কোনটির লব্ধ রাশি? লব্ধ রাশি মানে কি? এটা আমাদের যদিও আমাদের ভেক্টর থেকে আসে নেই। লব্ধ রাশি মানে কি? যৌগিক রাশি, যেটা একাধিক রাশির উপর ডিপেন্ড করে, মৌলিক রাশি না। ঘনত্ব, ভর, তাহলে দেখো ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন, ভর আয়তনের উপর ডিপেন্ডেন্ট, দুইটার উপরে, তাহলে এটাই লব্ধ রাশি। কারণ ভর তো মৌলিক, তাপমাত্রা মৌলিক, সময়ও মৌলিক রাশি, ঠিক আছে, যদিও এটা ভেক্টরের মধ্যে ওইভাবে আসে না। ওকে, তারপরে আসো 24 নম্বর, পি ও কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে বলছে পি কিউ এর মান কত। তাহলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেয়, দিয়ে তাদের মধ্যে যদি দূরত্ব মানে কি? সরণ ভেক্টর। তাহলে পি কিউ এর সরণ ভেক্টর বের করতে বললে আমরা কি করব? তাহলে আসো যে পি কিউ চাইছে, তাই তো? তাহলে পি কিউ যদি চাই, তাহলে শীর্ষবিন্দু যেটা হবে, শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর থেকে পাদবিন্দুর অবস্থান ভেক্টরের বিয়োগফল। ফলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা কি করব? পাদবিন্দুর স্থানাঙ্ক বিয়োগ করব, তার সাথে আমরা যেই অক্ষ নিচ্ছি সেই অক্ষের একক ভেক্টর, আয়ত একক ভেক্টরগুলো অ্যাড করে দিব, তাহলে ভেক্টরটা পেয়ে যাব। তাহলে প্রথমে আসো, দেখো কিউ থেকে পি বিয়োগ হবে। তাহলে আমাদের যে পি কিউ বলছে, কিউ হচ্ছে শীর্ষ, তাহলে কিউ থেকে পি বিয়োগ, তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে 0, তাহলে আয়ের উপাংশ 0, আয় থাকছে না। মাইনাস সাইড থেকে -2 বিয়োগ, তাহলে মাইনাস 4 -2 মানে +2 হয়ে যাচ্ছে, তাহলে -2 জে থাকছে, -2 জে। আর কে এর দিকে কত? 5, 5 - 1 4, তাহলে +4 কে। এটা পেলাম আমরা ভেক্টর আকারে। যদি বলতো পি কিউ ভেক্টর নির্ণয় করো, তাহলে এটা হতো -2 জে +4 কে। এখন বলছে এর মান কত, তাহলে মান মানে কি? মডুলাস। তাহলে মান করে দাও, আমরা যে কোনো ভেক্টরের মান √, তার যে অক্ষ বরাবর তার উপাংশ আছে, সেই উপাংশগুলোর বর্গের যোগফলের সমষ্টি। তাহলে 2 স্কোয়ার + 4 স্কোয়ার 16 4 20, তাহলে √20, তাহলে আমাদের আনসার হবে √20। 25, নিচের কোনটি স্কেলার রাশি? এটাও দেখো আবার সংজ্ঞা থেকে আসছে, বলের ভ্রামক, কেন্দ্রমুখী বল, কৌণিক ভরবেগ, জড়তার ভ্রামক। তাহলে স্কেলার রাশি ক্ষেত্রে বলের ভ্রামক মানে তো কি? টর্ক। টর্ক তো ভেক্টর রাশি, আমরা আগে পড়ে আসলাম একবার। কেন্দ্রমুখী বল, যে কোনো বল, কেন্দ্রমুখী বল তো অবশ্যই আমাদের নর্মাল কি বল, তার দিক থাকে নির্দিষ্ট কেন্দ্রের দিকে, সো বল, এটা ভেক্টর রাশি। কৌণিক ভরবেগ, ভরবেগও যেমন ভেক্টর রাশি, কৌণিক ভরবেগও কি? ভেক্টর রাশি। আবার জড়তার ভ্রামক, তাহলে জড়তার ভ্রামকটা হচ্ছে স্কেলার রাশি, কারণ জড়তার ভ্রামক হচ্ছে নর্মালি আমাদের ভরের সমতুল্য রাশি, এর কোনো নির্দিষ্ট দিক নাই, তাহলে জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার। স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে অপরে যেতে হলে কিভাবে নৌকা চালু করতে হয়? তাহলে আমাদের দেখো যে নদী নৌকার ক্ষেত্রে টাইমের সূত্র আমরা কি জানি? T=d/v sin α। তাহলে এই টি এর মান মিনিমাম কখন হবে? ডি আর ভি যদি ফিক্সড হয়, তাহলে টি এর মানটা ডিপেন্ড করছে সাইন আলফার উপরে। সো সাইন আলফার মান যদি হাইস্ট হয়, তখন আমাদের টি সর্বনিম্ন হয়। ফলে টি মিনিমাম যখন হতে হয়, টি মিনিমাম হতে হলে সাইন আলফা সর্বোচ্চ হতে হয়। তাহলে সাইন আলফা টি মিনিমাম হতে হলে সাইন আলফা 1 হতে হয়। তাহলে সাইন আলফা যখন 1 হবে, তখনটা টাইম মিনিমাম হবে, তার মানে আলফা কত হবে? আলফা হবে 90 ডিগ্রি। সো স্রোতের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে যদি আমরা নৌকা চালু করি, তাহলে সবচেয়ে কম সময়ের মধ্যে আমরা অপর পারে পৌঁছাইতে পারবো। এবং এক্ষেত্রে নৌকা চালু করবো সোজা, কিন্তু পোষাবে হালকা বাঁকাভাবে, কিন্তু সবচেয়ে টাইম কম লাগবে, কারণ ওই সময় লব্ধি বেগ সবচেয়ে বেশি থাকবে। সমমানের দুটি বলের লব্ধির মান তাদের যে কোনো একটির অর্ধেক হলে বল দুটির মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, সমমানের দুটি বলের লব্ধির মান সমমান, তাহলে দুইটাই পি, মনে করো যে পি আর পি, যে কোনো একটির অর্ধেক, তাহলে লব্ধির মান সেই পি এর অর্ধেক। তাহলে লব্ধির সূত্র আমরা কি জানি? দেখো যে r √p² + q² + 2pq cos α, এটা তো আমরা জানি। এখানে আমাদের শর্ত কি বলছে? সমমান, তাহলে পি আর কিউ সমান। আর লব্ধি তার অর্ধেক, তাহলে লব্ধির মানটা p/2, তাহলে এটাকে যদি আমরা সমমানে ধরি, পি আর কিউ সমান দুইটাই পি, আর লব্ধির মান p/2, তাহলে আমরা p/2 এর স্কোয়ার করলে p²/4 = p² + p² + 2p² cos α। এখান থেকে আমাদের কি করতে হবে? আলফার মানটা বের করতে হবে। সো আলফার মান যদি আমরা এখান থেকে বের করি, তাহলে p² থেকে বাদ দিয়ে দাও, তাহলে 1/4 = 1 + 1 2 + 2 cos α, ঠিক আছে। তাহলে চাইলে 2 দিয়ে ভাগ করে দাও, বা আমরা একবার বিয়োগ করলেও হচ্ছে। তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে কত আসছে? হাফ। তাহলে হাফ, এটা 1 থেকে বিয়োগ করলে -হাফ, তাহলে cos α -হাফ যদি হয়, তাহলে আমাদের মান আসছে কত? 2 দিয়ে ভাগ করলে 1/8 না, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে 1/8, 1 + cos α, তাহলে 1/8 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই, তাহলে cos α সমান কত পাচ্ছি? মাইনাস আমাদের হচ্ছে 7/8, -7/8, তাহলে cos ইনভার্স -7/8। cos ইনভার্স 7/8, দেখো যে মাইনাস যেহেতু আছে, সো কোণ অবশ্যই কী হবে? 90 ডিগ্রির বড়। আর 90 ডিগ্রির বড় দুইটা অপশনে আছে, 138 বা 141, তাহলে এটা আমাদের কী করতে হবে? ক্যালকুলেটরে করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেটরে করে দেখি। তাহলে আমরা ক্যালকুলেটর হিসাব করে নিয়েছি, ক্যালকুলেটর হিসাব করলে এটার মান আসছে 151.04। তাহলে এটা এই যে cos ইনভার্স -7/8 দাও ক্যালকুলেটরে, তাহলে আসবে কত? 151.04। এরপর দেখো পি আর কিউ দেওয়া আছে, চিত্র অনুসারে কিউ এর উপর পি এর লম্ব অভিক্ষেপ
কার উপরে? পি এর উপরে। তাহলে যার উপর লম্ব অভিক্ষেপ বের করতে হয় অপর ভেক্টর থেকে তার উপরে একটা কি করতে হয়? লম্ব টানতে হয়। তাহলে এইটুকু হচ্ছে পি এর উপর, কিউ এর উপরে পি এর অভিক্ষেপ, যেটা আমাদের কত দেখো যে এইটুকু আমাদের দরকার। তাহলে এটা কণ, তাহলে এটা কি ভূমি, তাহলে ভূমি সমান কি হয়? অতিভুজ ইন্টু কস থিটা। তাহলে অতিভুজ যেহেতু পি, তাহলে পি কস থিটা। তাহলে কিউ বরাবর পি এর অভিক্ষেপ, তাহলে এটা আমরা সংক্ষেপে মনে রাখতে পারি যার অভিক্ষেপ তত কস থিটাই হবে। অপর ভেক্টর বরাবর একটা ভেক্টরের অভিক্ষেপ হয়, ওই ভেক্টরের মান ইন্টু কস থিটা, তাহলে পি কস থিটা। একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে কি বলে? যে একাধিক ভেক্টরের পাদবিন্দু যদি একই পয়েন্টে থাকে, একটা পয়েন্ট থেকে যদি একাধিক দিকে চারিদিকে আমাদের ভেক্টরগুলো ক্রিয়া করে, তাদেরকে বলা হবে সবসময় কি? সমপ্রারম্ভিক ভেক্টর। যাদের পাদবিন্দু একই জায়গায় তারা হচ্ছে সমপ্রারম্ভিক। আর সীমাবদ্ধ কি? যার পাদবিন্দু একটা নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করে, পাদবিন্দু স্থানান্তরযোগ্য নয়, সেইগুলো হচ্ছে সীমাবদ্ধ। আর একাধিক ভেক্টরের পাদবিন্দু একই জায়গায় আছে, সেটা যে কোনো বিন্দুতে হতে পারে বা মুভ করতে পারে, সেগুলোর ক্ষেত্রে আমরা বলবো সমপ্রারম্ভিক ভেক্টর। এ ও বি কে বিপ্রতীপ ভেক্টর বলা হয় যখন, বিপ্রতীপ ভেক্টর আমরা এর আগেও একবার বলে আসছি যে মান হবে গুণবোধক বিপরীত আর পরস্পর হবে সমান্তরাল, তাহলে দুটো একই অক্ষে থাকবে। এক্স হলে এক্স অক্ষের দিকে ওয়াই ওয়াই, জেড জেড, এরকম। তাহলে আমাদের আই আই আছে 4 1/4, হ্যাঁ প্রথমটাই তো মিলে যাচ্ছে, তাহলে এ নাম্বারে কিন্তু মিলে যাচ্ছে। একটা মান দেখো 4, এটা 1/4, এটা আই, এটা আই, সো সমান্তরাল এবং গুণ মান কি? গুণবোধক বিপরীত, তাহলে এরা বিপ্রতীপ ভেক্টর। তাহলে এগুলো মূলত আমাদের ছিল লব্ধি সংক্রান্ত যে ভেক্টরগুলো আছে বিগত সালে বোর্ড পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে। সো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে আমাদের পরবর্তী ক্লাসে আবার শীঘ্রই আসতেছে, সেই ক্লাসে আমরা পরবর্তী যে আমাদের ডট গুণন, ক্রস গুণন, আয়তক ভেক্টর সংক্রান্ত যে বৈশিষ্ট্যগুলো আছে, তারপরে ডাইভারজেন্স কাল, বাকি যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব, ঠিক আছে। সো আজকের মতো এই পর্যন্তই। এই যে আমরা যেগুলো শিখলাম ভেক্টরের সংজ্ঞা, লব্ধি, এগুলো আমাদের একটু প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ক্লাসে পরবর্তী প্রশ্নগুলো নিয়ে। আল্লাহ হাফেজ।